সালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি প্রথম পার্টের যে নিয়মিত ক্লাস হচ্ছিল, আজকে তার আরও একটা পর্ব। আমরা এই পর্বে আমরা অলরেডি তোমরা জানো যে আমরা 12 নম্বর লেসন পড়ছিলাম, যেটার মূল টাইটেল হচ্ছে অ্যান আনসেন্ট বিউটি অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের অদেখা সৌন্দর্য। সেটা পড়ছিলাম। এখানে আমরা এর আগের ক্লাসে এই কোয়েশ্চেনগুলো এগুলো কিভাবে লিখতে হয় সেটা ডিসকাস করেছিলাম। আজকে আমরা মূলত যে প্যাসেজটা আছে পার্ট বিতে, এই প্যাসেজটা অনেক বড়, তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিছু কঠিন শব্দ আছে, কিছু কঠিন বাক্য আছে যেগুলো হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। সেই জন্য এইটা আমরা আজকে পড়ে দিব। এইটা পড়ার পর আমরা পার্ট বি এর B1 এইটা কমপ্লিট করতে পারবো। পার্ট B2 এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। সি এর যে মিনিংগুলো আছে, ফ্রেজ ম্যাচিং, এইটা করতে পারবো। এবং সর্বশেষ রাইট এ প্যাসেজ অন এ প্লেস অফ ট্যুরিস্ট অ্যাট্রাকশন দ্যাট ইউ নো, যেটা সম্পর্কে তুমি জানো। এই ধরনের একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন সম্পর্কে একটা প্যাসেজ লিখতে পারবো, অর্থাৎ একটা প্যারাগ্রাফ লিখতে পারবো। আমি জানি পুরো ক্লাসটাতে সবগুলো আলোচনা করা সম্ভব না, এবং যেহেতু এই প্যাসেজটাও অনেক বড়, এখানে ভেঙে ভেঙে অনেক কিছু তোমাদেরকে পড়াতে হবে। সুতরাং আমরা আজকে শুধু এই প্যাসেজটাই পড়ব এবং বাকি প্রশ্নগুলোর অ্যান্সার আমরা পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো প্যাসেজটা শুরু করি। মূলত প্রথমে যেটা আছে, নাও রিড দ্য টেক্সট অন বিরিশিরি। বিরিশিরি সম্পর্কে টেক্সটটা পড়ো, মানে এই লেখাটা পড়ো। এই লেখাটা বিরিশিরি সম্পর্কে। এবার বলে নেই বিরিশিরি কি জিনিস। বিরিশিরি একটা জায়গার নাম বা একটা পাহাড়ের নাম বলতে পারো, যেটা বাংলাদেশের একটা পর্যটন কেন্দ্র। তবে এই পর্যটন কেন্দ্রটা কক্সবাজার, সেন্ট মার্টিন, সুন্দরবন বা সাজেক ভ্যালির মতো অত পপুলার না। এটা অনেক কম জনপ্রিয়, কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। তো বিরিশিরি মানে কি সেটা তোমরা জানলে। এখানে দেখো এটা সম্পর্কে একটু বর্ণনাও দেওয়া হয়েছে। এ কোয়াইট অ্যান্ড লেস নন ট্যুরিস্ট স্পট লোকেটেড ইন দ্য নর্থ ইস্টার্ন বর্ডার অফ বাংলাদেশ। অর্থাৎ এটা কোথায় অবস্থিত? নর্থ ইস্ট। নর্থ ইস্ট মানে বলতে পারো তোমরা কোথায়? নর্থ ইস্ট মানে হচ্ছে উত্তর পূর্ব অঞ্চলে। বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চল বলতে কোনটাকে বোঝায়? সিলেট বিভাগের যে জেলাগুলো আছে সেগুলোকে বোঝায়, অর্থাৎ নেত্রকোনা সিলেট জেলার বিভাগের মধ্যে একটা অংশ। এই বিরিশিরিটা কোথায় জানো? বিরিশিরিটা নেত্রকোনা জেলার মধ্যে অবস্থিত। তাহলে আমরা মোটামুটি এখন বিরিশিরি সম্পর্কে পড়াশোনা করব, ঠিক আছে? দেখো এটা একটু জুম করে নেই, তাহলে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। আর একটু জুম করব? আচ্ছা ঠিক আছে, এই পর্যায়ে রাখি। বাংলাদেশ is a small country but it is gifted with unlimited natural attractions. বাংলাদেশ is a small country, এটার মানে কি বলো? বাংলাদেশ একটা ছোট দেশ। বাংলাদেশ একটা ছোট দেশ। তোমরা নিশ্চয়ই জানো যে বাংলাদেশের চেয়ে বড় অনেক দেশ আছে। সুতরাং বাংলাদেশ একটা ছোট দেশ। বাট ইট ইজ গিফটেড উইথ আনলিমিটেড ন্যাচারাল অ্যাট্রাকশনস। কিন্তু যদিও ছোট দেশ, তার মানে কি এটার মধ্যে কিন্তু যেই ন্যাচারাল অ্যাট্রাকশন, প্রাকৃতিক সৌন্দর্য, সেটা কিন্তু কম নেই, এটা কিন্তু অনেক আছে। সেটাই বোঝাচ্ছে এখানে বাট। ছোট দেশ, বাট মানে কিন্তু। কিন্তু ইট ইজ গিফটেড উইথ, এটাকে দেওয়া হয়েছে। গিফটেড উইথ মানে গিফট দিয়ে পরিপূর্ণ করে দেওয়া। উইথ আনলিমিটেড ন্যাচারাল অ্যাট্রাকশনস। আনলিমিটেড মানে অসংখ্য, ন্যাচারাল অ্যাট্রাকশনস মানে প্রাকৃতিক সৌন্দর্য। তাহলে প্রথম লাইনটার মিনিং হচ্ছে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বাট ইট ইজ গিফটেড উইথ আনলিমিটেড অ্যাট্রাকশন। বাংলাদেশ একটা ছোট দেশ, কিন্তু এর মধ্যে অনেক প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, অথবা এটা প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরপুর। অনলি সাম অফ দোজ আই ক্যাচিং ডেস্টিনেশনস আর নন টু আস। এই যে অসংখ্য যে প্রাকৃতিক সৌন্দর্য আছে, এর মধ্যে কয়টা সম্পর্কে আমরা জানি বলো? আমরা এই আজকের এই বিরিশিরি সম্পর্কে জানার আগে অনেকেই জানতাম না যে বিরিশিরি নামে একটা জায়গা আছে। আমরা শুধু জানতাম যে কক্সবাজার, সেন্ট মার্টিন, সুন্দরবন, আম, রাঙামাটি, বান্দরবন এই জায়গাগুলোতে প্রাকৃতিক সৌন্দর্য আছে। এছাড়া সিলেট, এই কয়েকটা জায়গা ছাড়া আমরা অন্য কোনো জায়গার নাম জানতাম না। ঠিক ওই কথাটাই এখানে বলা হয়েছে, অনলি সাম অফ দোজ আই ক্যাচিং ডেস্টিনেশনস আর নন টু আস। অনলি সাম অফ দোজ, এর মধ্যে গুটি কয়েক বা অল্প কয়েক আই ক্যাচিং ডেস্টিনেশনস মানে দৃষ্টিনন্দন বা চক্ষু শীতলকারী, দৃষ্টিনন্দন বলা যেতে পারে, অথবা দৃষ্টি আকর্ষণকারী। ডেস্টিনেশন মানে গন্তব্য বা জায়গা বলা যেতে পারে, টুরিস্ট অ্যাট্রাকশন। আর নন টু আস আমাদের কাছে পরিচিত। এর মধ্যে খুব অল্প সংখ্যক দৃষ্টিনন্দন বা দৃষ্টি আকর্ষণীয় সৌন্দর্যের জায়গা আমাদের কাছে পরিচিত। বাট মানে কি? বাট মানে কিন্তু আমরা অলরেডি জেনেছি, বাট দেয়ার
আর many other areas lying in the green remote countryside that are less known to us. অর্থাৎ আমাদের যে অনেকগুলো প্রাকৃতিক সৌন্দর্য আছে এর মধ্যে খুব অল্প সংখ্যকই আমাদের জানা, কিন্তু দেয়ার আর ম্যানি আদার এরিয়াস, সেখানে আর অনেকগুলো আরও এরিয়া আছে বা এলাকা আছে, লাইং ইন গ্রিন রিমোট কান্ট্রি সাইড, সবুজে ঘেরা দূর গ্রামে। কান্ট্রি সাইড বলতে আসলে দেশের সাইড না, কান্ট্রি সাইড বলতে মূলত বোঝায় যে গ্রাম অঞ্চল বা প্রত্যন্ত অঞ্চল। There are many other green areas lying in the there are many other areas lying in the green countryside that are less known, যেটা অল্প জানা বা কম জানা, অপরিচিত। অনেকগুলো এরকম প্রাকৃতিক সৌন্দর্য আছে গ্রামের মধ্যে যেগুলো অপরিচিত। সুশাং দুর্গাপুর of Birishiri is one of such place. সুশাং দুর্গাপুরের বিরিশিরি তেমনই একটা জায়গা। কেমন জায়গা? ওই যে আমরা এতক্ষণ বললাম যে অল্প জানা, অনেক সুন্দর, কিন্তু মানুষ জানে না এটা সম্পর্কে, কম জানে, মানুষ এখানে যায় কম। তাহলে বোঝা যাচ্ছে সুশাং দুর্গাপুর এমন একটা জায়গা, বা বিরিশিরির সুশাং দুর্গাপুর এমন একটা জায়গা যেটা মানুষ কম জানে। চলো আমরা পরের যে প্যাসেজ এটাতে শুরু করি। সুশাং দুর্গাপুর হ্যাজ অ্যান অ্যামেজিং ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ বলতে বোঝায় মূলত প্রাকৃতিক সৌন্দর্যে বা সবুজে শ্যামলে ঘেরা জায়গা, স্থান। তাহলে সুশাং দুর্গাপুর হ্যাজ অ্যামেজিং ল্যান্ডস্কেপ। সুশাং দুর্গাপুরে অ্যামেজিং বা খুবই সুন্দর ল্যান্ডস্কেপ মানে ভূমি অবয়ব বলা যেতে পারে, অথবা প্রাকৃতিক সৌন্দর্য আছে। It is located on the bank of a crystal clear Someshwari river. এটা কোথায় অবস্থিত? It is located, এটা অবস্থিত on the bank. ব্যাংক মানে কিন্তু টাকা রাখার ব্যাংক না, ব্যাংক মানে হচ্ছে উপকূল বা কুল। উপকূল বলা যাবে না, কুল। কুল মানে ধার, নদীর যেরকম কুল হয় না, এরকম কুলে। It is located on the bank of বলতে কুলে, ক্রিস্টাল ক্লিয়ার সোমেশ্বরী রিভার। ক্রিস্টাল ক্লিয়ার বলতে স্বচ্ছ পানির সোমেশ্বরী নদীর তীরে এটা অবস্থিত। and is close to গারো হিল। গারো পাহাড়ের কাছে অবস্থিত। ক্লোজ মানে কাছে, টু গারো হিল, গারো পাহাড়ের কাছে অবস্থিত। You can see the hills of Indian states of মেঘালয়া from here. তুমি এখান থেকে, অর্থাৎ এই যে সুশাং দুর্গাপুর থেকে কি দেখতে পাবে? You can see, তুমি দেখতে পাবে the hills of Indian states, ভারতের রাজ্য of মেঘালয়, মেঘালয় রাজ্যের পাহাড়গুলো এখান থেকে দেখতে পাবে। The nature has unfolded its glory in this small rural landscape. প্রকৃতি, আনফোল্ড মানে কি? আনফোল্ড মানে উন্মুক্ত করে দেওয়া, ঠিক আছে? প্রকৃতি তার গ্লোরি বলতে সৌন্দর্য বা মহত্ব এখানে উন্মুক্ত করে দিয়েছে, বা এই ছোট্ট প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা জায়গাটাতে উন্মুক্ত করে দিয়েছে। আমরা আবার পড়ি, দ্য নেচার হ্যাজ আনফোল্ডেড ইটস গ্লোরি। প্রকৃতি তার গ্লোরি বা মহত্বকে এখানে উন্মুক্ত করে দিয়েছে। ইন দিস স্মল অ্যান্ড রুরাল ল্যান্ডস্কেপ, এই ছোট এবং প্রাকৃতিক বা গ্রামীণ স্থানে। হিয়ার ইউ ক্যান সি, এখানে তুমি দেখতে পাবে, দ্য সিরামিক মাউন্টেন লিনিং এগেইনস্ট দ্য স্কাই। সিরামিক মাউন্টেন বলতে, সিরামিক মানে কি? সিরামিক মানে চীনামাটির, অর্থাৎ এখানে চীনামাটির পাহাড় দেখতে পাবে। হিয়ার ইউ ক্যান সি দ্য সিরামিক মাউন্টেন লিনিং এগেনস্ট দ্য স্কাই। লিনিং বলতে হেলান দিয়ে থাকা, ঠিক আছে? এখানে তুমি দেখতে পাবে সিরামিক মাউন্টেন অর্থাৎ চীনামাটির পাহাড় আকাশে হেলান দিয়ে আছে। এটা আসলে আকাশে হেলান দিয়ে নেই, তুমি যখন নিচ থেকে অনেক উঁচুপূর্ণ জায়গা দেখো বা পাহাড় দেখো, দেখে মনে হবে যেন এটা আকাশের সঙ্গে লেগে আছে, সেরকমটাই বোঝাচ্ছে। দ্য ব্লু ওয়াটার অফ দ্য পিক্টোরাল মাউন্টেন ভ্যালি, তুমি দেখতে পাবে, আরো কি দেখতে পাবে? দ্য ব্লু ওয়াটার অফ পিক্টোরাল মাউন্টেন ভ্যালি। মাউন্টেন ভ্যালি হচ্ছে মূলত এমন একটা জায়গা যেখানে পাহাড়ের পদদেশে পানি জমে থাকে, বা পাহাড়ের পায়ের নিচে বা পাহাড়ের কাছে একটা নিচু জায়গা। সেই মাউন্টেন ভ্যালির কি দেখতে পাবে? ব্লু ওয়াটার, নীল পানি দেখতে পাবে। দ্য মডেস্ট মুভমেন্ট অফ দ্য রিভার সোমেশ্বরী, তুমি সোমেশ্বরী নদীর
মডেস্ট মানে কি? খুবই নম্র-ভদ্র। অর্থাৎ নদীর কিন্তু রূপ হয় অনেক। নদী কখনো খরস্রোতা হয়, নদী কখনো শান্ত হয়। এখানে মডেস্ট মুভমেন্ট বলতে শান্ত পদচলা বা শান্তভাবে বয়ে চলা। মানে পানির স্রোতটা এখানে খুব বেশি নেই। অফ দ্য সোমেশ্বরী রিভার, সোমেশ্বরী নদীর শান্ত বয়ে চলা তুমি দেখতে পাবে। অ্যান্ড দ্য অ্যাবেন্ডন্ড কোল মাইন, তুমি এখানে আরো কি দেখতে পাবে? পরিত্যক্ত কোল্ড মাইন। অ্যাবেন্ডন্ড মানে পরিত্যক্ত, আর কোল্ড মাইন মানে কয়লা খনি। পরিত্যক্ত কয়লা খনিও তুমি এখানে দেখতে পাবে। দেয়ার ইজ অ্যানাদার রিভার হেয়ার কল্ড কাংসা, এখানে আরেকটা নদী আছে যেটাকে বলা হয় কাংসা, হুইচ ইজ অলসো নন অ্যাজ ওল্ড সোমেশ্বরী, যেটা পুরাতন সোমেশ্বরী নামেও পরিচিত। নন মানে পরিচিত, ঠিক আছে। চলো আমরা পরের যেই প্যাসেজটা সেটা শেষ করে ফেলি। সুশাং দুর্গাপুর is located under Netrokona district, about 170 kilometer north from Dhaka. এই যে এখানে কেএম আছে না, আমি কিন্তু বললাম কিলোমিটার, কেএম মূলত কিলোমিটারের শর্ট ফর্ম, ঠিক আছে। তাহলে সুশাং দুর্গাপুর কোথায় অবস্থিত? সুশাং দুর্গাপুর ইজ লোকেটেড, সুশাং দুর্গাপুর অবস্থিত আন্ডার নেত্রকোনা ডিস্ট্রিক্ট, নেত্রকোনা ডিস্ট্রিক্টের আন্ডারে বা নেত্রকোনা ডিস্ট্রিক্টের মধ্যে। অ্যাবাউট 170 কিলোমিটার নর্থ ফ্রম ঢাকা, ঢাকা থেকে প্রায় 170 কিলোমিটার উত্তরে। অ্যালং উইথ ইটস সিনিক বিউটি, অ্যালং উইথ ইটস সিনিক বিউটি, এটার প্রাকৃতিক বা দৃশ্যমান সৌন্দর্যের পাশাপাশি দ্য প্লেস ইজ হোম টু, হোম টু বলতে বাড়ি বা বাসস্থান, টু ডাইভার্স ইন্ডিজিনিয়াস গ্রুপ, বিভিন্ন ইন্ডিজিনিয়াস, ইন্ডিজিনিয়াস বলতে মূলত এখানে বোঝাচ্ছে আম, কি বলে, আদিবাসী বলা যেতে পারে। ইন্ডিজিনিয়াস বলতে আসলে ঐতিহ্যবাহী, পুরনো, এই ধরনের। তো এখানে যদি বলা হয় অ্যালং উইথ ইটস সিনিক বিউটি, এটার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ইট ইজ হোম টু ডাইভার্স ইন্ডিজিনিয়াস গ্রুপ, বিভিন্ন যে ইন্ডিজিনিয়াস গ্রুপ অর্থাৎ উপজাতি গ্রুপ আছে, উপজাতির আছে, তাদেরও এই বসবাস, এই জায়গাটা সুশাং দুর্গাপুরটা, এইখানে অনেক উপজাতিরাও বাস করে। কারা বাস করে চলো দেখি। হাজং, হাজং উপজাতিরা বাস করে এখানে, গারো উপজাতিরা বাস করে, আচিক উপজাতিরা বাস করে এবং মান্ডি উপজাতিরা বাস করে। এগুলো সবই কিন্তু বাংলাদেশের উপজাতি, বুঝতে পেরেছ? ওকে, তাহলে হাজং, গারো, আচিক এবং মান্ডি উপজাতিরা এই সুশাং দুর্গাপুরে বাস করে। দ্য কালচারাল একাডেমি ইন দুর্গাপুর ইজ রেসপন্সিবল ফর preserving and promoting the culture and traditions of those indigenous people. এই যে এখানে যে মানে উপজাতির লোকগুলো বসবাস করে বা আদিবাসীরা বসবাস করে, তাদের তো কালচার আছে নিজেদের। আমরা যেরকম আমাদের মুসলিমদের কালচার একটা, হিন্দুদের কালচার আর একটা, ওভারঅল বাঙালিদের কিছু কালচার আছে। এইরকমই এই যে এইখানে যেই আদিবাসীরা বাস করে তাদের নিজেদেরও একটা কালচার আছে। এই কালচারগুলো কিন্তু দিন দিন বিলুপ্তির পথে। এই কালচারগুলো কিন্তু মানুষ এখন আর ধারণ করে না, মানুষ আধুনিক হয়ে যাচ্ছে। তোমরা চিন্তা করে দেখবা তো, বা তোমরা তোমাদের ফ্যামিলির যারা বয়স্ক আছে, বাবা মা, দাদা দাদি, তারা যদি থাকে তাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারো 50 বছর আগেকার সমাজ এবং এখনকার সমাজের মধ্যে বিস্তর পার্থক্য। এটার মূল কারণ কি? এটার মূল কারণ হচ্ছে মানুষ সেই পুরনো যে ঐতিহ্য সেগুলোকে ফেলে মানুষ আধুনিকতা গ্রহণ করছে। একই ঘটনা কিন্তু এই আদিবাসীগুলোর ক্ষেত্রেও ঘটছে। তাহলে তাদের সংস্কৃতি রক্ষা করার দায়িত্ব তো কারো না কারো নিতে হবে। সেই দায়িত্বটা কিন্তু এখানকার দুর্গাপুর কালচারাল একাডেমি নামে একটা একাডেমি আছে, তারা সংগ্রহ করছে। সুতরাং এখানে গেলে কিন্তু সেই একাডেমিও দেখতে পাবে। আমরা আবারও পড়ি, দ্য কালচারাল একাডেমি ইন দ্য দুর্গাপুর, দুর্গাপুরের কালচারাল একাডেমি ইজ রেসপন্সিবল ফর মানে দায়িত্বশীল, প্রিজার্ভিং অ্যান্ড প্রমোটিং কালচারাল ট্র্যাডিশন অফ দোজ ইন্ডিজিনিয়াস গ্রুপ। এই যে যেই গ্রুপগুলোর কথা বললাম, হাজং, গারো, আচিক এবং মান্ডি, এরা কিন্তু এদের যেই কালচারাল এবং ট্র্যাডিশনাল যেই ঐতিহ্য, এগুলোকে সংরক্ষণ এবং প্রমোট করে কিন্তু দুর্গাপুর কালচারাল একাডেমি নামে একটা প্রতিষ্ঠান। ওকে, দ্য মেইন অ্যাট্রাকশন অফ বিরিশিরি ইজ সিরামিক হিল অফ দুর্গাপুর। দুর্গাপুরে চীনামাটির পাহাড় আছে। এই যে এখানে পাহাড়টা দেখতে পাচ্ছ, দেখো মাটিগুলো কিন্তু অনেকটা সাদা বা হলদেটে। সিরামিক বলতে চীনামাটি, এগুলা কিন্তু স্বাভাবিক মাটির মতো না।
তোমরা বাড়িতে যে সিরামিকের প্লেটে ভাত খাও এগুলো কিন্তু এই ধরনের মাটি থেকে তৈরি হয়, সুতরাং এই মাটিটা কিন্তু আলাদা। এই মাটির পাহাড় বাংলাদেশে আছে এবং সেটা কোথায়? এই দুর্গাপুরে। এবং এই পাহাড়টাই কিন্তু বিরিশিরির মূল আকর্ষণ। দেখো এখানে বলছে দ্য মেইন অ্যাট্রাকশন অফ বিরিশিরি ইজ দ্য সিরামিক হিল অফ দুর্গাপুর। দুর্গাপুরের যে সিরামিক হিল আছে এইটাই মূলত বিরিশিরির মূল আকর্ষণ। অ্যান্ড এবং দ্য চার্মিং ল্যান্ডস্কেপ অ্যালং দ্য সোমেশ্বরী রিভার, এবং সোমেশ্বরী নদীর ধার দিয়ে বা নদীর পার ঘেঁষে যেই প্রাকৃতিক অসম্ভব সৌন্দর্য, এটা মূলত এই দুইটা জিনিস অর্থাৎ সিরামিক হিল এবং নদীর সৌন্দর্য এই দুইটাই মূলত দুর্গাপুরের মূল আকর্ষণ। দ্য রিভার চেঞ্জেস ইটস কালার, নদী তার রং পরিবর্তন করে। দ্য রিভার চেঞ্জেস ইটস কালার অ্যাজ দ্য সিজন চেঞ্জ, সিজন বলতে ঋতু পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে নদী তার রং পরিবর্তন করে। তোমরা দেখবা যখন বর্ষাকাল হয় তখন নদীর পানি অনেক ঘোলা থাকে, কারণ বৃষ্টির পানি মাটি ধুয়ে কাদা কাদা হয়ে নদীর পানির সঙ্গে মিশে, যার কারণে নদীর পানিটা ঘোলা হয়ে যায়। কিন্তু এই সময় অর্থাৎ এই শীতের সময় তোমরা দেখবা যে নদীর পানিগুলো কিন্তু অনেকটা স্বচ্ছ থাকে, কারণ ঘোলা পানিটা আর তখন ঘোলা থাকে না। এইটাই মূলত বোঝানো হচ্ছে। সোমেশ্বরী নদী যেহেতু পাহাড়ি নদী, এখানে পাহাড়ি ঢল হয়, সুতরাং এই সোমেশ্বরী নদী কিন্তু ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার রং পরিবর্তন করে। Among the other attractions of the place of the are the sorry among the other attractions are the palace of সুশাং কিং, সুশাং রাজার রাজবাড়ি, দ্য দেশভূষা টেম্পল, দেশভূষা মন্দির, দ্য দেশভূষা টেম্পল, অরেঞ্জ গার্ডেন, অরেঞ্জ গার্ডেন বলতে কি বোঝায় বলো তো? কমলালেবুর বাগান, শাল ফরেস্ট অর্থাৎ শালবন, অ্যান্ড দ্য রামকৃষ্ণ অ্যান্ড লোকনাথ বাবা টেম্পল। তাহলে এই যে আমরা দেখলাম যে সিরামিক হিল আছে, সোমেশ্বরী নদী আছে, এগুলা ছাড়াও কিন্তু এখানে আরো কিছু সুন্দর বা অ্যাট্রাকশন আছে, সেগুলোর মধ্যে রয়েছে দ্য প্যালেস অফ সুশাং কিং, সুশাং রাজা নামে একজন রাজা ছিল, তার রাজবাড়িটা এখানে বেশ জনপ্রিয়। দেশভূষা মন্দির নামে একটা মন্দির আছে, সেটা জনপ্রিয়। এখানে তুমি গেলে অরেঞ্জ গার্ডেন পাবে অর্থাৎ কমলা লেবুর বাগান পাবে, সেটা বিখ্যাত। শাল ফরেস্ট অর্থাৎ শাল বাগান বন আছে, এটাও বিখ্যাত। অ্যান্ড দ্য রামকৃষ্ণ অ্যান্ড লোকনাথ বাবা টেম্পল, এটাও এখানকার বিখ্যাত। দ্য বেস্ট ওয়ে টু গেট টু বিরিশিরি ইজ বাই রোড ফ্রম ঢাকা। বিরিশিরি যাওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে তুমি সড়ক পথে যেতে পারবে। ইউ ক্যান ফাইন্ড, তুমি পেতে পারো ডিরেক্ট বাস টু বিরিশিরি ফ্রম মহাখালী বাস স্ট্যান্ড। মহাখালী বাস স্ট্যান্ড থেকে তুমি বিরিশিরি যাওয়ার ডিরেক্ট বাস পেয়ে যাবে, ঢাকার মহাখালী বাস স্ট্যান্ড। ইট ইউজুয়ালি টেক্স 5 to 6 hours টু গেট দেয়ার। তুমি যদি মহাখালী বাস স্ট্যান্ড থেকে বাসে চড়ো, বিরিশিরিতে পৌঁছাতে অথবা নেত্রকোনা পৌঁছাতে তোমার সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। হোয়েন ইউ আর দেয়ার, যখন তুমি সেখানে চলে যাবে, ইউ ক্যান গো অ্যারাউন্ড, তুমি এদিক সেদিক যেতে পারো, অ্যারাউন্ড দ্য টাউন, শহরের এদিক সেদিক যেতে পারো বাই রিক্সা, তুমি রিক্সাতে শহরের এদিক সেদিক ঘুরে বেড়াতে পারো। দ্য রিক্সা পুলার নোজ অল দ্য প্লেসেস ভেরি ওয়েল, এখানকার যে স্থানীয় রিক্সা চালকরা আছে তারা প্রত্যেকটা জায়গা খুব ভালোভাবে জানে। তো এই মূলত ছিল আমাদের এই ফার্স্ট প্যাসেজ। এখানে তোমরা অনেকগুলো কঠিন ওয়ার্ড পেয়েছো, অনেকগুলো কঠিন বাক্য পেয়েছো, অনেকগুলো নাম ছিল যেগুলো উচ্চারণ করতে সমস্যা হয়, সেগুলো পেয়েছো। আমরা এই ক্লাসে সবগুলো জিনিস ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি এবং বিভিন্ন বিষয় নিয়ে একটু বিস্তর আলোচনা করেছি। ভিডিওটি একটু লম্বা হয়েছে, আশা করি ধৈর্য সহকারে দেখবে। আর পরবর্তী ক্লাসে আমরা B1, B2 এবং সি কমপ্লিট করার চেষ্টা করব। সেই সঙ্গে ডি এর জন্য যে প্যাসেজটা আছে এই প্যাসেজটা তোমাদের লিখিত আকারে দিয়ে দেওয়ার চেষ্টা করব। পরের ক্লাসটা যদি পুরোপুরিতে সবগুলো কভার নাও করতে পারি তাহলে আমরা 2টা ক্লাসে এই বাকি পার্টগুলো কমপ্লিট করব। সেটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ধন্যবাদ তোমাদের।